আচ্ছা ওকে। জি, যেমনটা আপনি বললেন যে প্রত্যেকটি মানুষেরই আসলে একটা ফাইনাল ডেস্টিনেশন থাকে। তো দেশের বাইরে অনেক জায়গায় ঘুরেছি। তো আমার শ্বশুর আব্বা এবং শাশুড়ি মাকে নিয়ে আমার এবং আমার হাজব্যান্ডের প্ল্যান আছে আল্লাহর ঘর দেখতে যাওয়ার। যদি সেই সৌভাগ্য হয়, দোয়া করবেন যাতে বাবা মা বা শ্বশুর শাশুড়িকে নিয়ে প্রত্যেকটি সন্তানই যাওয়ার মতো সৌভাগ্য রাখে। আচ্ছা, অনেকে বলে যে আল্লাহর ঘরে যেতে হলে পরে আইসা উমরা করার পরে বোরকা পড়তে হয় হয়তো বা। আপনি তো ইংলিশতে কাজ করতে হলে সেটা করবেন নাকি আপনার কাজ চালিয়ে যাবেন? এটা সময় বলে দিবে। এর আগেও আমি ইন্টারভিউতে বলেছি আসলে যে হেদায়েত যে কোনো সময় আল্লাহ দিতে পারেন। সেটার জন্য আসলে আল্লাহর ঘর যাওয়া বা না যাওয়ার প্রশ্ন নয়। দোয়া করবেন। যারা আপনাকে ফলো করে তাদের উদ্দেশ্যে কি বলতে আছে? আমাকে যারা ভালোবাসেন, যারা ফলো করেন, অনেকেই আছে বলে যে আপু আপনাকে অনেক বছর ধরে ফলো করছি, ছোটোবেলা থেকে ফলো করছি, স্কুল লাইফ থেকে ফলো করছি। তো আমি যেহেতু অনেক ছোট বয়স থেকে কাজ শুরু করেছি, আমি সবসময় বলি যে আমার বড় হয়ে ওঠা এখানে। তো আমার কাছে এই তারা ঝলমল জগৎটা আমার কাছে একটা পরিবারের মতোই। আমি পরিবারের চেয়েও বেশি সময় হয়তো এই ক্যামেরার সামনেই কাটিয়েছি এবং আমার জীবনের অনেক না পাওয়া শুধুমাত্র এই আমার ক্যারিয়ারের জন্য। আমি সবসময় বলি যে ছোট বয়স থেকে আমি লেখাপড়ার পাশাপাশি আমার বন্ধু বান্ধব বা আড্ডা, বিভিন্ন ধরনের সব কিছু আমি পরিত্যাগ করেছি শুধুমাত্র আমার এই ক্যারিয়ারের জন্য। তো পরিশ্রম কখনো আসলে বিফলে যায় না। আমাকে দেখে যারা অনুপ্রাণিত হয় তাদেরকে আমি সবসময় বলি যে আমি পেরেছি, তোমরাও পারবে। সো যারা আমাকে ফলো করে তাদের জন্য এটাই বলতে চাই যে অনুপ্রেরণা নেওয়ার জন্য যে কোনো কারো কাছ থেকে। বেশ কিছুদিন আগে আপনার সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে ভারতে আপনি একটা কাজ করেছিলেন, সেই কাজটা জানান আসলে আমরা কখনো পাইনি, আপনার যারা কাছের ছিল তারাও কখনো জানতে পারেনি। তো পর্যায়ে যখন আসলো তখন কিছু স্ক্রিনশট আমরা দেখলাম যে অনেকেই দিচ্ছে, অনেকে বলছে যে এটা বাড়ির স্বভাব, আবার অনেকে এটা নিয়ে একটু অনেকে প্রশংসা করছে, আবার অনেকে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে, কারণ এটার আপডেট আপনি দিন। এই কাজটা সম্পর্কে আসলে আমাদের একটু বলবেন। জি ভাইয়া, এই কাজটা কবে নাগাদ? এটা ছিল একদমই করোনার আগে, মানে যখন আমাদের সবগুলো ফ্লাইট বন্ধ হয়ে গেল তার 2 বা 1 দিন আগেই আমি আসলে বাংলাদেশে চলে আসি এবং আমাদের অনেক ক্রু মেম্বার্স যারা বাংলাদেশ থেকে গেছিলেন তারা কিন্তু 2.5 মাস 3 মাস আটকা পড়ে গেছিলেন, আসতে পারেননি। সো করোনা সংকটকালীন সময় আসার পর আমাদের কিছু ফুটেজ বাকি ছিল, আমাদের ভয়েস ওভার বাকি ছিল, যেগুলো আমরা বাংলাদেশ থেকে গিয়ে দিতে পারিনি যেহেতু পুরোটাই আমাদের ভারতে শুটিং হয়েছে। তাই সিনেমাটা স্টপ ছিল এবং যথাসময় মতো আমরা রিলিজ দিতে পারিনি। এটা আমাদের গল্প এবং এটা মানসীদের পরিচালনায় ছিল, যেখানে ভারতের গুণী অ্যাক্টর অ্যাক্ট্রেসরা ছিলেন এবং বাংলাদেশ থেকে আমি ছিলাম। তো 2 বাংলার এই চমৎকার আয়োজনটি ফাইনালি রিলিজ হয়েছে। তো আমি আসলে আশা ছেড়েই দিয়েছিলাম, কারণ কোভিড সিচুয়েশনটা অনেক দীর্ঘ ছিল আর আমাদের কিছু কাজও বাকি ছিল শুটিং। তো পরবর্তীতে আর যাওয়ার সুযোগ হয়নি ভিসার জটিলতার কারণে। পরবর্তীতে ফাইনালি এটা কাটছাট করে রিলিজ দেওয়া হয়েছে ভারতবর্ষে, যদিও বাংলাদেশে রিলিজ দেওয়ার কথা ছিল, সেটা সম্ভব হয়নি। তো আমরা আবার ভারতে গিয়ে প্রেস রিলিজ বা যেটা বলে যে পার্টিসিপেটটা করতে পারিনি, কিন্তু আমরা আপডেট রেখেছি। তো বাংলাদেশে যখন অনেকে এটা দেখলেন, প্রশংসা করেছেন, আমিই ছিলাম। এটা আমার খুবই চমৎকার একটি কাজ। আমি অ্যাজ আ গেস্ট অ্যাপিয়ারেন্স ডান্স পারফরমেন্স করেছিলাম এবং আমার কো আর্টিস্টরা ছিলেন অনেক গুণী জনেরা। তো তাদের সাথে একই ফ্রেমে কাজ করতে পেরে আসলে আমি খুবই নিজেকে লাকি ফিল করি। আপু যদি জানতে চাই, আপনি 3-4 দিন আগে স্ট্যাটাস দিয়েছিলেন যে কোনো একটা স্বনামধন্য শপিং মলে আপনি গিয়েছিলেন এবং সেখানে টেকনিক্যাল সমস্যার জন্য লিফটে আপনি কিছু সময়ের জন্য আটকা অবস্থায় ছিলেন। এটা নিয়ে আপনি স্ট্যাটাস দিয়েছিলেন। একজন সাধারণ ব্যক্তি বা যাদের আর কি যখন এই ধরনের সিচুয়েশনে পড়ে তখন কীরকম পরিস্থিতিটা হয়? আসলে যে কোনো সিচুয়েশন থেকেই তো আমরা সমাধানের রাস্তা খুঁজি। তো এই ধরনের পরিস্থিতিতে ডেফিনেটলি উচিত আমাদেরকে শান্ত থাকা এবং সেখান থেকে উদ্ধারকর্মীরা আমাদেরকে উদ্ধার করবে ডেফিনেটলি। আর আমি বলবো যে যে কোনোই শপিং মল বা মার্কেটে, স্পেশালি যমুনা ফিউচার পার্ক খুবই দারুণ একটি মার্কেট, শপিং মল, এশিয়া মহাদেশের বৃহত্তম শপিং মল। সো ওদের স্পেশাল ক্রিউ মেম্বাররা আমাদেরকে সেভ করেন এবং আমি যতক্ষণ সময় পার্কিংয়ে ছিলাম তারা আমাকে গার্ড দিয়ে রেখেছিল এবং প্রত্যেকটা গাড়িকে তারা ইন্ডিভিজুয়ালি গার্ড দিয়ে রেখেছিল এবং কিছুক্ষণের মধ্যেই তাদের নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থাপনায় আবারও আসলে বিদ্যুৎ চলে আসে। তো এই জন্য আমি যমুনা ফিউচার পার্ককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমি আরও বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তারা পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করেছিল যে আমি ঠিক আছি কিনা, সেফ আছে কিনা। তা আমি এটা বলি যে তাদের অনেক বড় মনের পরিচয় এবং অবশ্যই আমরা
যারা শপিং করতে ভালোবাসি আপনারা জানেন যে যমুনা ফিউচার পার্ক হচ্ছে ওয়ান অফ দি বেস্ট সলিউশন। আমি নিজেও যাই, যেহেতু আমার বাড়ির খুবই কাছে। তো এখন তো দেখা যায় যে ইলেকট্রিসিটি প্রবলেম অনেক জায়গাতেই আছে। আমরা যেখানে অনুষ্ঠান করছি এখানেও যে কোনো সময় চলে যেতে পারে। এই পুরো বিশ্বেই আমাদের এখন একটি সমস্যা চলছে, জ্বালানি সংকট চলছে। তো এটা আমরা খুব দ্রুতই এই পরিস্থিতি কাটিয়ে উঠবো ইনশাল্লাহ। আপু, অনেকে প্রশ্ন, আপনি তো সবসময় আসলে পোশাক যেখানে ব্র্যান্ড সব জায়গাতে পোশাক পান, কিন্তু অনেকে প্রশ্ন আপনি পোশাক আসলে নিজের জন্য কিনেন কবে? আমি নিজের জন্য কম কিনি, আমি চ্যারিটি করতে ভালোবাসি। যেমন আমার মেয়ের জন্মদিন হচ্ছে মে মাসে, তো মে মাসকে ঘিরে আমার কিছু পরিকল্পনা রয়েছে যে এতিমখানা মাদ্রাসায় যারা আসলে বাবা মা নেই, ছোট ছোট বাচ্চাদেরকে নতুন কাপড় বা খাবার আমরা বিতরণ করব আমার মেয়ের হাতে, আমার মেয়ের যেহেতু জন্মদিন। তো আমি মনে করি নিজের জন্য আমি একটা দামি পোশাক কেনার চেয়ে যারা আসলে পোশাক পরতে পারে না তাদেরকে যদি আমি অর্থটা দিয়ে থাকি তাহলে অনেক মানুষের হাসি ফুটানো যায়। তো এটা আমি বলবো যে আমি নিজে কাপড় কিনলে হয়তো এটা অপচয় হবে, তবে হ্যাঁ মেয়ের জন্য, হাজব্যান্ডের জন্য, শ্বশুরবাড়ির জন্য গিফট করা হয় আমার, বাট নিজের জন্য আমি খুব কম কিনি, কারণ আমার কাছে অপচয় মনে হয় এটা। মানে নিজে অনেক ফ্রি পান? হ্যাঁ একদমই, আমি নিজে কাপড় অনেক পাই যেগুলো এখন আমি পরতেও পারিনি। অনেক ব্র্যান্ড থেকে বলে আপু আমাদের কাপড়, আমি একা একটা মানুষ কয়টা কাপড় পরবো বলেন, দিনে 7 থেকে 8 বার কাপড় চেঞ্জ করি, তারপরও অনেক ড্রেস রয়ে যায়। তো কেন কিনবো বলেন, প্রয়োজন নেই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো আবার আরো কয়েকজন আছে তো না এটা বর্তমানে এখন বাইফা অ্যাওয়ার্ডস নিয়ে আমাদের সকল পরিকল্পনা। আপনারা জানেন আগামী 8ই মে চিন্ময়ী সম্মেলন কেন্দ্রে বাইফা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হবে, যেখানে অ্যাজ আ ফেস অফ আমি কাজ করছি এবং আমার পারফরমেন্স থাকছে। সো এবার আমার পারফরমেন্সটা একদমই ভিন্ন, যেটা এর আগে আমি কখনোই করিনি এই ধরনের পারফরমেন্স। সো এটা একটা সারপ্রাইজ থাকবে ইনশাল্লাহ, অ্যান্ড অবশ্যই এটাতে তারকা বহুল একটি আয়োজন। আপনারা দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের পঞ্চম আসরটি আমরা সাকসেসফুলি করতে পারি। আপু লাস্ট একটা কোশ্চেন, আসলে এই জন্য উপলক্ষে আমাদের জন্য কি কোনো মানে নতুন যাত্রা আছে কিনা বা নতুন কোনো কাজ আসতেছে কিনা? হ্যাঁ কাজ তো প্রতিদিনই আসছে, দেখা যাক সামনে আর কি আসছে। থ্যাংক ইউ। আপু একটা প্রশ্ন আমি ভেবেছিলাম অ্যাওয়ার্ড আমাকে দিবে, এজন্যই হয়তো তারা যোগাযোগ করেছেন, কিন্তু তারা বললেন অ্যাজ এ স্পেশাল গেস্ট তারা আমাকে চান, যে তাদের যারা স্পন্সর আছেন বা যারা হচ্ছে বিভিন্ন সেক্টরে অ্যাওয়ার্ড পাচ্ছেন তাদেরকে অ্যাওয়ার্ড তুলে দেওয়ার জন্য। তো তুর্কি ভাইয়ের সাথে আমার অনেক বছর ধরে পরিচয়, বাংলাদেশ টেলিভিশনে আমি অনেক বছর আগে কাজ করতাম ওনাদের একটা অনুষ্ঠানে, এছাড়াও বেসরকারি অনেক চ্যানেলে ওনার সাথে আমার কাজ করেছি। তো অ্যাজ আ বড় ভাই হিসাবে আমি ওনার কথা কখনোই ফেলতে পারি না। তো আজকে এসেছি, আমার ভালো লাগে। আমি সব অনুষ্ঠানেই যাই যেখানে আমাকে বলে যে আপনাকে সম্মান দেয়া হবে, সেখানে আমি সবসময় চেষ্টা করি, কারণ আমি মনে করি একটি শিল্পী সম্মানের আসলে কাঙাল। আমরা হচ্ছে যেখানে সম্মান পাই, ভালোবাসা পাই, সেখানে আমরা বারবার ফিরে যেতে চাই। আপু, আরেকটা জিনিস, আমরা একটা পোস্ট দেখলাম যে আসলে বাড়ি সোহাগ এতদিন ইংরেজিতে কাজ করছে, এখন একটু উমরাতে যাবে এবং আল্লাহর ঘর একবার বাংলাদেশে ঘুরেছেন, নবীর ঘর দেখেছেন, এরপরে